জল দিয়ে রাখো। স্যার আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, কেমন লেখাপড়া চলতেছে তোমাদের? আলহামদুলিল্লাহ স্যার। ক্লাসগুলো সব করতেছো ঠিকভাবে? ছাত্রদের ক্লাস করাচ্ছে? জি স্যার। ভিডিও অন করো তোমাদের, ভিডিও অন করো সবাই। হ্যালো মেয়েরা, হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? জি স্যার ভালো, আপনি? আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া। লেখাপড়া কেমন চলতেছে বাসায়? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। লেখাপড়া ঠিকভাবে করতে হবে, না হয়তো সময় তো পার হয়ে যাচ্ছে, এর মধ্যে তো অগ্রসর হতে হবে, ঠিক না? জি স্যার। আমি তাইলে ক্লাস শুরু করতে পারি এখন? জি স্যার। আসসালামু স্যার আলাইকুম। অ্যাকচুয়ালি একটু কথা ছিল স্যার। বলো বলো, আগে বলো, কথা বলো। স্যার হচ্ছে আমি তো স্যার বেতন আর হচ্ছে ভর্তির টাকাটা দিয়ে দিয়েছি, তাহলে স্যার আমাদের এক্সামটা কবে থেকে স্টার্ট হবে? এক্সামটা হবে, আমরা এই এখন চলতেছে অক্টোবর, না নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা জানিয়ে দেব। টোটাল এখন পর্যন্ত যারা বেতন দেও নাই আরো যারা আছো, তারাও বেতন দেওয়া শুরু করো। আমি নভেম্বরের প্রথম সপ্তাহে একটা শিডিউল দিয়ে দেবো। তবে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমাদের পরীক্ষা প্রত্যেক ক্লাসের সাথে সাথে পরীক্ষা হবে, প্রত্যেক ক্লাসের সাথে সাথে পরীক্ষা হবে। আমাদের পরীক্ষাটা হবে দুইটা পর্বে, একটা হলো অনলাইনে, সেটা হবে 20 মার্কের, আর একটা হবে অফলাইনে, সেটা হবে 80 মার্কের। বুঝতে পেরেছো? তোমার কথার উত্তর পেয়েছো? জি স্যার। তাইলে এভাবে পরীক্ষা হবে। এই জন্য আজকে আমি স্যার অনলাইনে যে 20 মার্কের যে এই এক্সামটা হবে সেটা কি এমসিকিউ আকারে হবে? হ্যাঁ, এমসিকিউ আকারে হবে, এমসিকিউ আকারে হবে। আমি আজকে কি পড়ালাম, আমার এই ক্লাসের উপরে আমি আগামী ক্লাসে একটা পরীক্ষা নেব, এবং এই অধ্যায় যে কয়টা ক্লাস করাবো প্রত্যেক ক্লাসের পরে একটা পরীক্ষা নেব, এবং ফাইনাল অধ্যায় শেষ হয়ে গেলে তখন একদিন আবার এই অধ্যায়ের উপর একটা পরীক্ষা নেব। এরকম প্রত্যেক ক্লাস বেস অ্যাসাইনমেন্ট হবে, এবং এখানে তোমাদের প্রত্যেকের উপস্থিতি এই জন্য রেগুলার ভাবে থাকতে হবে। তোমাদের উপস্থিতির কোনো বিকল্প নাই, যারা উপস্থিত না থাকবা তারা কিন্তু বিপদে পড়ে যাবা। তোমরা নিশ্চয়ই জানো, আমাদের প্রাত সভাপতি অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি ইন্তেকালের পর আমাদের কলেজে নতুন সভাপতি হয়েছেন সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খান। উনি লেখাপড়ার প্রতি অত্যন্ত সচেতন এবং আগ্রহী। উনি চাচ্ছেন যে এই কলেজের ছাত্রীরা কোনো অবস্থাতেই যেন এই করোনা বা বৈশ্বিক মহামারীর মধ্যেও কোনো লেখাপড়ায় পিছিয়ে না পড়ে।
এজন্য তোমাদের জন্য বিভিন্ন পদ্ধতি উনি গ্রহণ করছেন এবং আমরা যেন তোমাদেরকে ভালোভাবে ক্লাস করাতে পারি সেজন্য আমাদেরকে উনি বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে যে কোনোভাবে মেয়েরা পিছিয়ে না পড়ুক। এবং ওনার সূত্র হলো দেখবো উনি বিভিন্ন টকশোতেও বলে ওনার সূত্র হলো প্রত্যেক ক্লাসেই পরীক্ষা হবে, এই পরীক্ষা নিতে নিতে সব ক্লাস শেষ এর উপরে একটা অ্যাসাইনমেন্ট হবে এবং পার্সোনালি কোর্সের উপরে এক একটা অ্যাসাইনমেন্ট আকারে পরীক্ষা হবে। সেই পরীক্ষার আমরা স্বাস্থ্যবিধি মেনেই যেভাবে তোমাদের সাথে আলাপ আলোচনা করে নেব। এই জন্য আমরা একটা তোমাদের নোটিশও দিয়ে মানে প্রত্যেক গ্রুপে যেমন 4th ইয়ারের দায়িত্বে আছেন কোন ম্যাডাম বলতে পারো? 4th ইয়ারের দায়িত্বে কোন ম্যাডাম? তন্দ্রা ম্যাম। নিগার সুলতানা ম্যাডাম। জি জি, উনি তো আমাদেরকে সব ইনফরমেশন দিয়েছে। উনি তোমাদের দায়িত্বে আছেন। তোমরা সবে মানে আমরা একটু পরিবর্তন করছি 20 তারিখের মধ্যে বেতন দিয়ে তোমরা তোমাদের একটা বিকাশ নাম্বার হয়তো আমরা আজকেও দিতে পারি অথবা শনিবারও এই গ্রুপেই দিয়ে দেবো। ওই অনুযায়ী তোমরা বেতন দিবা। বেতন দেওয়ার পর ওই ম্যাডামের পার্সোনাল মেসেঞ্জারে ওনার সাথে কথা বললে যে বেতন দিছো সে শিওর করবা যে ম্যাডাম আমি এত রোল আমি বেতন দিছি, বা তোমাকে যে বিকাশে দিলেও একটা ওখান থেকে স্লিপ দিবে না, ওই স্লিপটা ছবি তুলে ম্যাডামের ওখানে পাঠিয়ে দেবা। ঠিক আছে? জি স্যার, আমি বেতন আমি স্লিপটা কেটে আমি ম্যামকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এরকম সচেতন ছাত্রী আমাদের দরকার। এবং আমরা পরীক্ষাটা এই এই মাসেই নিতাম, কিন্তু যেহেতু অনেক হিন্দু মেয়েরা অনুরোধ করছে আমাকে যে স্যার 22 তারিখ থেকে আমাদের শারদীয় দুর্গাপূজা, সেই হিসাবে স্যার যদি পরীক্ষাটা নভেম্বরে নেন ভালো হয়। এই জন্য আমরা নভেম্বরে নেব চিন্তা করছি। না চিন্তা করছিলাম এই মাসের মধ্যেই পরীক্ষা শুরু করব। তবে এই ক্লাসের পরীক্ষা অনলাইন পরীক্ষা কিন্তু চলমান, ওই অ্যাসাইনমেন্টটা আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে দেবো শাসা কোর্স টিচার। আর অনলাইন ক্লাস চলবে, অনলাইন পরীক্ষাও চলতে থাকবে। বিষয়টা এরকম, বুঝতে পেরেছো? স্যার অনলাইন যে 20 মার্কের পরীক্ষাটা, এটা কি যেই সাবজেক্টটা যে চ্যাপ্টারটা করানো হচ্ছে সেটার উপরই এক্সামটা নেওয়া হবে? আমি তোমাদেরকে বলি প্রত্যেক ক্লাসের উপর টিচার প্রত্যেক দিন 5 মার্কের পরীক্ষা নেবে। এরকম করতে করতে একটা অধ্যায়ের উপর সে যদি 3টা পরীক্ষা ক্লাস করে 3টা পরীক্ষা নেবে, নেওয়ার পরে পুরো অধ্যায়ের উপরে শেষে আবার একত্রে পরীক্ষা নেবে। এরকম পরীক্ষা নিতে নিতে মনে করো আমি তোমাদের ব্যাংক ম্যানেজমেন্ট পড়াই, ব্যাংক ম্যানেজমেন্টের এরকম সমস্ত ক্লাসের উপর আমি একটা অ্যাসাইনমেন্ট তোমাদের অ্যাসাইনমেন্ট করে নেব ফর্মেটিভ ভাবে। এরপর আমি পরিষ্কার শেষে গিয়ে এটাকে আবার চূড়ান্ত ভাবে একটা 20 মার্কের পরীক্ষা নেব অনলাইনে। সেটা হয়তো 20টা কুইজ প্রশ্ন দিলাম, যার উপরই থাকবে তার উপর তুমি উত্তর দেবা, আমি সাথে সাথে রেজাল্ট করে রাখবো এইভাবে। এবং অ্যাসাইনমেন্ট আকারে যে স্যার এটা কি ভাইবা আকারে হবে অনলাইনে? না 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 না, আমি স্লাইডে দেখি কতটা পদ্ধতি করা যায়। এই স্লাইডের উপরই আমরা তাদের 3টা যেদিন পরীক্ষা নেব চূড়ান্ত পরীক্ষাটা, আর ক্লাসের পর পরীক্ষা যেটা হবে ভাইবা আকারে মৌখিক আমি প্রশ্ন করব, এর উপরে কোন মেয়ে কি উত্তর দিতে পারলা করে রাখলাম। এবং এই অধ্যায় শেষ হইলে এই অধ্যায়ের উপরে আমি হয়তো 3 সেট প্রশ্ন দিয়ে দিলাম, দিয়া বললাম যে এই 30 মিনিটের মধ্যে উত্তর দিয়ে পাঠাও। যে মেয়েরা এই রোল থেকে এই রোল, এই রোল থেকে এই রোল, এভাবে বলে দিলাম। বিষয়টা হবে এইভাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। বুঝতে পেরেছো? জি স্যার। আমাদের প্রযুক্তিগত ভাবে আমরা অত এখনো সমৃদ্ধ না যে এইভাবে নিতে পারবো, কিন্তু আমি চিন্তা করছি বা আমার ডিপার্টমেন্টে মিটিং করে আমরা চিন্তা করছি সেখানে আমরা অধ্যায় শেষে হয়তো 3টা সেট প্রশ্ন দিয়ে দিলাম এবং সময় দিলাম, এত সময়ের মধ্যে উত্তর দিয়ে ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠাতে হবে মেয়েরা। ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? না স্যার। জি না স্যার। তাইলে আমি আজকে তোমাদের ক্লাস নেব ব্যাংক ব্যবস্থাপনার উপরে, তোমরা তো জানো। আর আমার পরিচয় তো এখানে দেওয়া কোনো দরকারই নাই, এই ব্যাংক ব্যবস্থাপনার কোড নাম্বারও জানো। আজকে তারিখ এই স্লাইড আমি এখন পরিবর্তন করি, পরে আসি। দেখো শিক্ষক পরিস্থিতিও দরকার নাই, এটা ফর্মালিটি শুধু। তারপর আসো বাংলাদেশে ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান। স্যার এটা কত অধ্যায়? এই অধ্যায়টা হলো 3 অধ্যায়। বাংলাদেশে ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান। অর্থাৎ বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা
কোন আইন অনুযায়ী নিয়ন্ত্রণ হয়ে থাকে? বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা কোন আইন অনুযায়ী নিয়ন্ত্রণ হয়ে থাকে? আমি প্রাথমিকভাবে তোমাদেরকে বলতে চাই এভাবে যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা মূলত 1991 সালের কোম্পানি ব্যাংকিং আইন দ্বারা পরিচালিত হয়। আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। তারা আমার ইতিপূর্বে ক্লাসগুলো করেছো, তারা বিষয়টা আরো ভালো করে বুঝবে। এখন তোমরা বলতে পারো, এটা কিন্তু পরীক্ষা, যে ব্যাংক কি এটা বলতে পারো কে কে? কোন মেয়ে বলতে পারো ব্যাংক কি? মুনিরা, আফরোজ আছো, তারপর আরেফা আছো, বলো তো ব্যাংক কি? ব্যাংক বলতে পারো কেউ? স্যার ব্যাংক হচ্ছে হলো যে আমরা ভবিষ্যতের জন্য টাকা জমানো যে। শোনো, ব্যাংক হলো একটা আর্থিক প্রতিষ্ঠান যেখানে অর্থের লেনদেন হয়। সংক্ষেপে ব্যাংক হলো একটা আর্থিক প্রতিষ্ঠান যেখানে অর্থের লেনদেন হয়। এরপর যদি আরেকটু বাড়াও, ব্যাংক হলো একটা আর্থিক প্রতিষ্ঠান যেখানে অর্থের লেনদেন হয়। এখানে বিনিয়োগকারী অর্থ জমা রাখে এবং গ্রাহক এর থেকে ঋণ গ্রহণ করতে পারে বা বিনিয়োগ গ্রহণ করতে পারে। এর বিনিময় গ্রাহক থেকে একটা লভ্যাংশ নেওয়া হয় বা মুনাফা নেওয়া হয়, যেটা বিনিয়োগকারীকে আবার প্রদান করা হয়। ব্যাংক বিনিয়োগকারীকে যে অংশ দেয় এবং গ্রাহকের কাছ থেকে যা নেয়, এই দুইটার ডিফারেন্স হলো এর মুনাফা। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ স্যার, বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে বাংলাদেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা, এই দুইটা কি একই কোশ্চেন? বাংলাদেশে ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান যদি তোমাদের বই থাকে খালিকুজ্জামানের, তাইলে দেখো 3-4 উপ অনুচ্ছেদ 3-4। না স্যার, এটা না, আপনি যে ওই দিন ক্লাসে যে করিয়েছিলেন যে বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা কি সেটার কোশ্চেন, আর হচ্ছে বাংলাদেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা একই কোশ্চেন স্যার দুইটা? আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমি যেটা বলতেছিলাম, তাইলে এখন ব্যাংকের কাজ কি? ব্যাংক বলতেই কিন্তু সাধারণত আমরা এরকম ভাবি সবাই যে আমরা যদি মনে করো আমের কথা চিন্তা করি, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে ধরে নেই যে আম মিষ্টি লাগবে, একটা সুস্বাদু ফল। বিষয়টা এরকম না? হ্যালো হ্যালো, এরকম যদি ব্যাংক বলি, তাইলে স্বাভাবিকভাবে আমাদের চোখে এতটুকু বাঁচতে হবে যে ব্যাংক হইলো একটা আর্থিক প্রতিষ্ঠান যেখানে অর্থের লেনদেন হয়। আমি প্রয়োজনে যে টাকা জমা রাখতে পারবো, আবার আমার প্রয়োজনে চেকের মাধ্যমে টাকা উঠাই আনতে পারবো। এই জিনিসটা তো সবাই আমরা বুঝি, ঠিক কিনা? এইটা যদি বুঝি তাহলে এই কথাটা যদি আমরা বুঝি সবাই, তাহলে আমরা এখানে এভাবে বলবো যে এখন আমরা এই অধ্যায়ের অনেক কিছু তোমাদের আলোচনা হয়ে গেছে বিগত ক্লাসে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই, তোমরা অনেকে ইন্টারমিডিয়েট যারা ব্যবসায় শিক্ষায় পড়ছো, তারাও কিন্তু ব্যাংকিং পড়ছো বা ব্যাংক ব্যবসা ফিনান্স ও ব্যাংকিং পড়ছো। সেখানে কিন্তু ব্যাংক কি, বাংলাদেশ ব্যাংকের কাজ কি, বাণিজ্যিক ব্যাংকের কাজ কি, এইসব নিয়ে আলোচনা ছিল। কিন্তু অনার্স 4th ইয়ারের তোমরা, এজন্য তোমাদের দরকার বাংলাদেশে ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান বা বাংলাদেশে ব্যাংক ব্যবস্থা কোন আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বুঝতে পেরেছো? আমি বলছি বাংলাদেশে এর আগের ক্লাসে বলছিলাম 2 ধরনের, যেমন প্রচলিত ব্যাংকিং কোম্পানি আইন 1991 সালের দ্বারা, আর বিশেষায়িত ব্যাংকগুলো ওদের স্ব প্রতিষ্ঠানের আইন দ্বারা, এবং আর কিছু আছে কোম্পানি আইন দ্বারা ব্যাংক পরিচালনা হয়। এবং যে আইন দ্বারাই ব্যাংক পরিচালনা হোক, বিশেষ করে বাংলাদেশে প্রচলিত ব্যাংকিং কোম্পানি আইন 1991 সালের দ্বারাই বিশেষ করে গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। আমার এই কথাটা বুঝতে পারছো সবাই এক কথায়? মেয়েরা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তারপর আসো তাইলে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের পুরো দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের হাতে নিয়োজিত থাকে। এখান থেকে বলতে পারো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি মেয়েরা বলতে পারো? বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আমি যে শব্দ এখন আলোচনা করছি, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের পুরো দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের, এবং এই কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের হাতে নিয়োজিত থাকে। এখন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? স্যার বলতে পারতেছি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাবারে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম ও বাংলাদেশ ব্যাংক। শিওর? বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, আমি তো এখানেই বললাম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণের পুরো দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের, এবং বাংলাদেশ ব্যাংকের হাতেই এটা থাকে। তাহলে বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে? জি স্যার। তবে এর নিয়ন্ত্রণ প্রচলিত ব্যাংকিং কোম্পানি আইন 1991 অনুযায়ী হয়ে থাকে। এছাড়া বিশেষ করে বা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ডিরেক্টিভ বা আদেশ জারি করে ব্যাংকিং কার্যাদেশের ব্যাংকিং ক্রম নিয়ন্ত্রণ করতে পারে, ব্যাংকিং কার্যক্রম বা নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকিং কার্য বাংলাদেশ ব্যাংকিং ক্রম অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারে, কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে। ব্যাংকের পাশাপাশি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। অনেক ব্যাংক আছে যেটা ব্যাংকিং না, আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। যেমন এগুলো হলো লিজিং কোম্পানি, যেমন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলি বাংলাদেশের ব্যাংকের আওতায় নিয়ন্ত্রণ হয়। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংক এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে অবস্থান বা বাংলাদেশে পরিচালিত আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকিং এবং নন ব্যাংকিং যে আর্থিক প্রতিষ্ঠান হোক তা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে থাকে। এতটুকু সবাই বুঝতে পারছো বাবারা? এরপর আসো। জি স্যার। জি স্যার। জি স্যার। এরপর আসো যে এগুলোর মধ্যে লিজিং কোম্পানি যেগুলো আছে, যেমন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, তারপর নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলি বাংলাদেশ ব্যাংকের আওতায় নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক তফসিলভুক্ত সকল ব্যাংকের নিরাপত্তা দেওয়ার জন্য নানা বিধিবিধান জারি করে বা বাংলাদেশ ব্যাংক ব্যবস্থায় বা নানাবিধ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কন্ট্রোলিং ব্যাংকিং সিস্টেম ইন বাংলাদেশ, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণের পুরো দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের হাতে নিয়োজিত থাকে। তবে এর নিয়ন্ত্রণ প্রচলিত ব্যাংকিং কোম্পানি আইন 1991 অনুযায়ী হয়ে থাকে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন আদেশ জারি করে কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে। ব্যাংকের পাশাপাশি নন ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকেও নানা বিধিবিধান প্রবর্তন করে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক মূলত ব্যাংকিং কোম্পানি আইনের বিভিন্ন ধারা ব্যবহারের মাধ্যমে তফসিলি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং আইনের বিভিন্ন ধারা বলে তফসিলি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। এক্ষেত্রে আমরা বিশেষভাবে যে বিষয়গুলো মনে রাখা দরকার, যে ব্যাংকিং কোম্পানি আইন 1991 সালে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে বিধান, তার মধ্যে হলো যেমন ব্যাংকের সংজ্ঞা ও গঠন প্রণালী। এই 1991 সালের ব্যাংকিং বিধানে ব্যাংক কাদেরকে বলা হবে এবং কিভাবে গঠন করা হবে, এটা হলো 1 নম্বরে। 2 নম্বর হলো ব্যাংকের কাজের আওতা। কোনো ব্যাংক তফসিলিভুক্ত হতে হলে তার কাজের আওতা তার উল্লেখ থাকতে হবে। তারপর হলো ব্যাংকের কার্যাবলী, অর্থাৎ একটা ব্যাংকের কি কি কাজ হবে। তারপর লাইসেন্স পাওয়ার বিধান, ব্যাংক কিভাবে লাইসেন্স দেবে, ব্যাংক কিভাবে লাইসেন্স দিবে।
তারপর হলো লাইসেন্স পাওয়ার বিধান থাকবে। তারপর তালিকাভুক্তির বিষয় থাকবে, কিভাবে তালিকাভুক্ত হবে, কেন্দ্রীয় ব্যাংকের সে প্রজ্ঞাপন থাকবে যে ওই বিধি নিষেধ মেনেই তালিকাভুক্ত হতে হবে। তারপর তালিকাভুক্ত ব্যাংকের দায় দায়িত্ব, তালিকাভুক্ত হলে তার দায় দায়িত্ব কি থাকবে, ব্যাংকের মূলধন তহবিলের ব্যবস্থাপনা কি থাকবে, ব্যাংকের হিসাব বরণ পদ্ধতি কি থাকবে, হিসাব রক্ষণ পদ্ধতি কি থাকবে, তারপর ব্যাংকের বিলোপ সাধন কিভাবে হতে পারে। তোমরা বুঝতে পারছো, ব্যাংক 1991 সালের ব্যাংকিং আইনে বা বিধানে বিশেষ করে ব্যাংকের সংজ্ঞা এবং গঠন প্রণালী, কাদেরকে ব্যাংক বলা হবে, কাদেরকে নন ব্যাংক বলা হবে এবং এর গঠন প্রণালী কি হবে তা উল্লেখ আছে। ব্যাংকের কাজের আওতা উল্লেখ আছে, ব্যাংকের কার্যপ্রণালী উল্লেখ থাকবে, লাইসেন্স পাওয়ার বিধান থাকবে, তালিকাভুক্তির বিষয় থাকবে, তালিকাভুক্ত ব্যাংকের দায় দায়িত্ব থাকবে, তারপর ব্যাংকের মূলধন তহবিলের ব্যবস্থাপনা থাকবে, ব্যাংকের হিসাব পদ্ধতি থাকবে, ব্যাংকের বিলোপ সাধনের বিধান এখানে উল্লেখ থাকবে। অর্থাৎ ব্যাংকের সংজ্ঞা এবং গঠন প্রণালী 1991 সালের ব্যাংকিং আইন অনুযায়ী হতে হবে বা বিধান অনুযায়ী হতে হবে। ব্যাংকের কাজের আওতা 1991 সালের আইন দ্বারা গঠিত ব্যাংক এদের কাজের আওতাও সেখানে নির্ধারণ করবে। এভাবে পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলোকে এই বিধান অনুযায়ী মেনে ব্যাংকের অনুমোদন নিতে হবে এবং ব্যাংক পরিচালনা করতে হবে এবং ব্যাংকের গ্রাহক সেবা কি হবে বা সেবার ধরন কি হবে তাও এই আইনে উল্লেখ আছে। এছাড়াও ব্যাংকের হিসাব কার্য নিয়ন্ত্রণের জন্য বিশেষ করে বাসেল পদ্ধতি ব্যাংকের হিসাব রক্ষণ করার বিধান প্রচলন রয়েছে। এখন আমরা এই বাসেল সম্পর্কে জেনে নেব। বাসেলটা কি, বাসেল সম্মতি কি? বাসেল সম্মতি হলো একটা আন্তর্জাতিক নির্দেশনা। বাসেল সম্মতি কি হলো? একটা আন্তর্জাতিক নির্দেশনা। এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের মূলধন এর পর্যাপ্ততা নিরূপণ করা হয়। সুইডেনের বাসেল শহরে পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা এ নির্দেশনা বা মানদণ্ড তৈরি করেছেন। এ পর্যন্ত 3টি মানদণ্ড ঘোষণা করা হয়েছে ব্যাংক পরিচালনার জন্য। 1991 সালের কোম্পানি ব্যাংকিং আইন অনুযায়ী যেমন বিধিবিধান রয়েছে, তারপর যেহেতু পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকগুলোর আন্তর্জাতিক সংগঠন বা আন্তর্জাতিক একটা নির্দেশনা আছে, সেই নির্দেশনা নিরূপণ করা হয় সুইডেনের বাসেল শহরে। পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা এই নির্দেশনা মানদণ্ড নির্ধারণ করে থাকে। এ পর্যন্ত এরা 3টা মানদণ্ড দিয়েছে, বাসেল 1, বাসেল 2 এবং বাসেল 3। এরপর দেখো, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি বাসেল সম্মতি মেনে চলতে হয়। বাসেল 3 বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক 2014 সালে একটি রোডম্যাপ তৈরি করে দিয়েছে। বাসেলের মাধ্যমে ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, ক্যাপিটাল ইকুইটি, তারপর দখল পরিবার, তারল্য ঝুঁকি, তারপর লিকুইডিটি রিস্ক ইত্যাদি পর্যালোচনা করেছে। এখানে কি ধরনের এই 2014 সালে বাংলাদেশ ব্যাংক একটা রোডম্যাপ তৈরি করে দিয়েছে। সে রোডম্যাপ অনুযায়ী বাসেলের মাধ্যমে ব্যাংকের মূলধনের পর্যাপ্ততা, তারপর দখল পরীক্ষা অর্থাৎ তারপর তারল্য ঝুঁকি অর্থাৎ কি কি মূলধনের কি ধরনের মূলধন আছে। তোমরা জানো বাণিজ্যিক ব্যাংকগুলো বা তফসিলি ব্যাংকগুলো যদি তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাহলে সে গ্রাহকদের কাছ থেকে বা বিনিয়োগকারীদের কাছ থেকে যে অর্থ জমা রাখে সে অর্থটা 3টা ভাগে ভাগ হয়। একটা হলো বিনিয়োগকারীর যারা যে টাকা গচ্ছিত রাখে অর্থাৎ বিনিয়োগকারীর চাহিদা মেটানোর জন্য অর্থাৎ তার চেক অনার করার জন্য ব্যাংকের হাতে একটা টাকা রাখতে হয় এবং বিনিয়োগকারীর টাকার গচ্ছিত রাখার বিনিময়ে তাকে যে মুনাফা প্রদান করতে হবে এই জন্য একটা টাকা গ্রাহকদের মাধ্যমে গ্রাহকদেরকে ঋণ দান করতে হয় এবং আরেকটা টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংক হার অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়।
এই এই কেন্দ্রীয় ব্যাংকে জমার পরিমাণের উপরই মূলত ওই ব্যাংকগুলোর তফসিলি ব্যাংকগুলোর মূলধনের পর্যাপ্ততা সম্পর্কে ধারণা নেওয়া হয়। তারপর কোনো দখল আসলে বা কোনো কোনো বিভিন্ন দিক থেকে, যেমন বাংলাদেশে এখন অনেক সময় শোনা যায় যে বিভিন্ন ডিরেক্টররা অনেক অনেক টাকা নিয়ে বিদেশে চলে যায়, ই করে যায়, এরকম ব্যাংকের রিজার্ভ শূন্যতা দেখা দেয় বা ব্যাংকের এই লিকুইডিটি মানিতে সমস্যা দেখা দেয়, এগুলা যাতে পরীক্ষা করার জন্য কেন্দ্রীয় ব্যাংক একটা পদ্ধতি গ্রহণ করে থাকে। তারপর হলো তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি ব্যাংকের যদি গ্রাহকদের চাহিদা বা বিনিয়োগকারীদের চাহিদা ঠিকভাবে না মিটাতে পারে বা কে কত এই তারল্য ঝুঁকি লাঘব করতে পারে তার উপর ওই ব্যাংকের অস্তিত্ব বা ওই ব্যাংকের অবস্থান কেন্দ্রীয় ব্যাংক গ্রেডিং করে থাকে। তোমরা বুঝতে পেরেছো মেয়েরা এই পর্যন্ত? তারপর আসো, আমি পরিশেষে এভাবে উপস্থাপন করছি স্লাইডের মাধ্যমে, দেখো পরিশেষে বলা যায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দিন দিন এর অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে, দিন দিন এর অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যাংকের সংখ্যা। এখন পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। বাংলাদেশ উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আধুনিক ব্যাংকের কার্যকর ভূমিকা একান্ত প্রয়োজন। যদি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের উন্নয়নের ধারা বজায় রেখে অন্যান্য তফসিলি ব্যাংকগুলোকে কঠোর হস্তে নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাংকিং ক্ষেত্রে শৃঙ্খলা এনে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখা বাংলাদেশ ব্যাংকের একান্ত দায়িত্ব। এই প্রশ্নের উপরে তোমাদের কার কোনো বক্তব্য আছে? মেয়েরা তোমাদের কোনো বক্তব্য আছে এর উপরে? জি না স্যার। হ্যাঁ, আসো পরে আসো। বাংলাদেশের জনগণের আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় জনগণ সঞ্চয় করতে পারে না। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণের পুরো দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের হাতে থাকে। তবে এ নিয়ন্ত্রণ প্রচলিত ব্যাংকিং কোম্পানি আইন 1991 অনুযায়ী হয়ে থাকে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রজ্ঞাপন জারি করতে পারে, প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে। তারপর ব্যাংকিং এর পাশাপাশি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এর নিয়ন্ত্রণের আওতায় এনে শৃঙ্খলা ফিরে আনার প্রচেষ্টা চালাতে পারে। এরপর আসো দেখো কেন্দ্রীয় ব্যাংক। এখন আসো কেন্দ্রীয় ব্যাংক কি। এতক্ষণ বাংলাদেশ ব্যাংকের অনেকে বলতে পারো না, অনেকে পারছো। এখন কেউ বলতে পারো কেন্দ্রীয় ব্যাংক? দেখো স্লাইডে দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। স্যার মাত্র ছিল, এখন আবার চলে গেছে। এখন দেখা যাচ্ছে স্লাইডে? না স্যার এখনো তো না। জি স্যার এখন আসছে। এখন আসছে দেখো। তাহলে এখন কেউ বলো কেন্দ্রীয় ব্যাংক, বাংলা কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক কি এটা বলো। কেন্দ্রীয় ব্যাংক সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে, এখন আর কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আলোচনা করছি না, এখন সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। এখানে আমি পরিষ্কার তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। কেন্দ্রীয় ব্যাংক হলো সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এর ইংরেজি শব্দ সেন্ট্রাল ব্যাংক, কখনো কখনো রিজার্ভ ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষ নামেও পরিচিত। আর্থিক কর্তৃপক্ষ নামেও পরিচিত হয় এমন একটি প্রতিষ্ঠান যারা কোনো একটা দেশের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যিনি বা যে কোনো একটা দেশের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তাদের নিজ নিজ দেশের বাণিজ্যিক ব্যাংকিং পদ্ধতির তত্ত্বাবধায়ক। এ কথাতে বুঝছো? কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেক দেশের
নিজ নিজ বাণিজ্যিক ব্যাংকগুলোর তত্ত্বাবধায়ক বা বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেখাশোনা করে। তারপর আসো, বাণিজ্যিক ব্যাংকের বিপরীত কর্মপদ্ধতি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সক্ষমতা বৃদ্ধির একটি একচেটিয়া প্রকৃতির প্রক্রিয়া অবলম্বন করে এবং দেশের জাতীয় মুদ্রা ছাপে, যা সাধারণত দেশের আইনত কার্যকলাপ হিসেবে পরিচালিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো মুদ্রা তৈরি করা এবং দেশের অর্থনীতির সমতা বিধান ও মূল্য স্তরে স্থিতিশীলতা বজায় রাখা। কেন্দ্রীয় ব্যাংক হলো প্রত্যেক দেশের ব্যাংক ব্যবস্থার অভিভাবক বা মুদ্রা ব্যবস্থার অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংক স্ব দেশের সরকারের পক্ষে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। এক এক দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম এক এক হয়ে থাকে। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা পরিচালনের মাধ্যমে দেশের অর্থ বাজারে স্থিতিশীলতা রাখে। বাণিজ্যিক ব্যাংকগুলো এই বিনিয়োগের মাধ্যমে মূলধন সৃষ্টি করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো মুদ্রা তৈরি করা এবং দেশের অর্থনীতিতে সমতা বিধানের মূল্য স্তরে স্থিতিশীলতা বজায় রাখা। আমাদের উপরের আলোচনা থেকে আমি এভাবে উপসংহার টানতে চেয়েছি যে কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের নিয়ন্ত্রণে সরকারের ব্যাংক হিসাবে পরিচালিত দেশের একক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠান, যা জনগণের অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে নোট ও মুদ্রার পরিচালন করে এবং মুদ্রা মান সংরক্ষণ করে, আর্থিক ও ব্যাংকিং খাতের নেতৃত্ব প্রদান করে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্তরের স্থিতিশীলতা বজায় রাখে। তোমরা যদি আমার এই পয়েন্টটুকু লক্ষ্য করো তাহলে দেখবা যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব অনেকটা এর মধ্যে কিন্তু চলে আসছে। এছাড়া এই ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও এর আগমন নির্গমনের নিয়ন্ত্রণ করে এবং জাতীয় অগ্রগতি অর্জনের লক্ষ্যে সরকারের আর্থিক নীতি বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তোমরা যদি আমার এই শেষের বক্তব্যটুকু দেখো এবং এইটুকু মনে রাখো, আমার বিশ্বাস তোমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য পরিষ্কার এখান থেকে পেয়ে যাওয়া। এখন কোনো মেয়ে বলতে পারো যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? একটা কাজের নাম উল্লেখ করতে পারো আমার আলোচনা থেকে বা এই স্লাইডের দিকে তোমরা তাকিয়ে? কোনো মেয়ে বলতে পারবা? এরা বলতে পারবা কেউ? কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে যে অর্থ সরবরাহ করা, মুদ্রা হচ্ছে করি। শুনে নাও, যদি বলো যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো জনগণের অর্থনৈতিক কল্যাণ সাধন, তারপর সরকারের পক্ষে নোট ও মুদ্রা পরিচালন, তারপর মুদ্রার মান সংরক্ষণ, তারপর যদি বলি আর্থিক খাতের নেতৃত্ব দান, তারপর ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, তারপর মুদ্রার রিজার্ভ সংরক্ষণ, তারপর বৈদেশিক রেমিটেন্স আগমন নির্গমনের নিয়ন্ত্রণ, তারপর যদি বলি জাতীয় অগ্রগতিতে লক্ষ্য অর্জন আর সরকারের পক্ষে আর্থিক নীতি বাস্তবায়ন, তাহলে এগুলো বলা যায় না কাজ হিসাবে? জি স্যার। তোমরা তো আমার সমসাময়িক, তোমরা অনার্স ফোর্থ ইয়ার পাস করলে টিচার হতে পারবা বিসিএস একাডেমিতে পরীক্ষা দিয়ে। তোমাদের কাছ থেকে তো আমার কিছু শিখতে হবে। তোমরা অনেকজন, আমি তো একা। এবং অনার্সের ক্লাস তোমরা তো আমার যারা সরাসরি ক্লাস করছো দেখছো, আমি আলাপ আলোচনার মধ্যে একটা সিদ্ধান্তে গিয়ে ক্লাস থেকে বের হয়ে যাই এবং আমি চাই তোমাদের কাছ থেকে আমি কিছু পেতে, আর তোমাদের সবাই ঐক্যমতের ভিত্তিতে আবার আমি তোমাদেরকে কিছু দিতে। এরপর দেখো, আমি বলছি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। স্লাইডে দেখতেছো? জি স্যার। আগামী দিন তোমাদের পড়া থাকলো
এই উপমহাদেশে যতটা দেশ আছে সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর নাম তোমরা আগে আমাকে বলবে, এটা তোমাদের পরীক্ষা থাকলো। এই আলোচনাগুলো স্যার আলোচনা করলাম। স্যার উপমহাদেশের কি স্যার? এই বিশ্বের যতগুলো ব্যাংক আছে একেবারে আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত সমস্ত দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর নাম মনে রাখতে হবে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর নাম। এটা একটা পরীক্ষা প্রশ্ন আমাদের। আর আজকে পড়া থাকলো ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান এবং কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা। আগামী ক্লাসে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তোমাদের সাথে বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব এবং এর মাধ্যমে এই অধ্যায় আমাদের শেষ হবে। ঠিক আছে, মেয়েরা বুঝতে পেরেছো? জি স্যার। তোমাদের প্রতি অনুরোধ রইল, যারা এখনো বেতন পরিশোধ করো নাই তোমাদের সাধ্য মতো বেতন পরিশোধ করে তোমাদের ইয়ারের দায়িত্বে থাকা শিক্ষক জনাব নিগার সুলতান আপাকে অভিহিত করবে। আমরা তোমাদের একটা 20 তারিখে অ্যাসাইনমেন্ট করব, যে পরিসংখ্যান করব যে তোমরা কতজন ছাত্রী দিলা এবং এর মধ্যে অংশগ্রহণ করছো। আর ক্লাসে ক্লাসে পরীক্ষা চলতে থাকবে, অনলাইন পরীক্ষা। আর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা সাবজেক্টিভ অ্যাসাইনমেন্ট দিয়ে দেব। সেই অ্যাসাইনমেন্ট দিয়ে একটা সময় দিয়ে দেবো, যে সময়ের মধ্যে তোমাদের জমা দিতে হবে এবং সে তার উপরেই আমরা প্রথম সেমিস্টারের রেজাল্ট করে ফেলবো ইনশাল্লাহ। অথবা যদি স্বাভাবিক হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা শুরু হয়ে যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় বিসি মহোদয় তো পরিষ্কার বলছে যে স্বাভাবিক হলে আমরা একটার পর একটা পরীক্ষা নেব তোমাদের। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো মেয়েরা। স্যার কোনো কোশ্চেন নেই স্যার, হচ্ছে আমাদের রোল নাম্বারটা নিয়ে নেন, গ্রুপের মধ্যে দিলে কি যারা ক্লাস করে না তারাও রোল নাম্বারটা দিয়ে দেয়। বলো রোল নাম্বার বলো, তোমরা বলো একটু বলো। স্যার আমার 162610। হ্যাঁ, আর আমার 1626 তারপর 162647। তারপর স্যার আমার 152681। আর স্যার 162647। তারপর 162641। হ্যাঁ, তোমাদের রোল আমি পার্টিসিপেন্ট থেকেও নিতে পারবো, তোমরা পার্টিসিপেন্টের সাথে রোল দিয়ে রাখবা সবসময়, তাহলে একটু সুবিধা হয়, বুঝছো? আর একটা যে 162604। তোমাদের মাধ্যমে আমি বিভাগীয় প্রধান হিসাবে এটা নির্দেশ বলবো না, কারণ তোমরা বাসায় থাকতে থাকতে হয়তো এখন অতিষ্ঠ হয়ে গেছো। আমি অনুরোধ বলবো, বাবারা তোমাদের শেষ বর্ষ তোমাদের ভালো করতে হবে। শেষ বর্ষের রেজাল্ট অন্যান্য বর্ষের সাথে মিলেই রেজাল্ট হয়, এজন্য লেখাপড়ার বিকল্প নাই। যারা এখনো ক্লাসে সংযুক্ত হও নাই, তোমরা অ্যান্ড্রয়েড মোবাইল হইলে যে কোনো জায়গায় বসে সংযুক্ত হতে পারো। কলেজে আজকে তোমাদের গাড়ি ভাড়া লাগতো, রিক্সা ভাড়া লাগতো, তা দিয়ে তোমরা এমবি কিনতে পারো, কিনে বাবারা ক্লাস করো, ক্লাসের কোনো বিকল্প নাই। স্যাররা যত খারাপ করেই পড়াক, এর মধ্যে একটা সফলতা আছে এবং আমি চাই তোমরা সবাই এ ব্যাপারে একমত হবা। এবং তোমাদের মাধ্যমে যারা আছে ক্লাসে উপস্থিতি নাই, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, ভালো লেখাপড়ার ভালো রেজাল্টের জন্য ভালো লেখাপড়ার বিকল্প নাই, ভালো লেখাপড়ার জন্য ক্লাস করার কোনো বিকল্প নাই। আমার অনুরোধ স্যার আমরা তো বলি ক্লাসে অ্যাটেন্ড করার জন্য, তারা আসে না, এখন আমরা কি করব স্যার? আর যারা ক্লাসে অ্যাটেন্ড না করে তারা বুঝতে পারবে তাদের অবস্থা কি দাঁড়ায়। এই যে পরীক্ষা, তারপরে অনলাইন পরীক্ষা, এগুলোর মার্কস কোন অবস্থা, এখন ডকুমেন্টারি থাকতেছে, তুমি ক্লাস করতেছো, আমার জুমে তোমার স্ক্রিন এসে গিয়ে এই পার্টিসিপেন্টের প্রিন্টারে তোমার নাম উঠে যাচ্ছে, এখানে কোন রকম চালাকি করার আমার সুযোগ নাই। এই জন্য আমি একেবারে নির্দেশ বলি না, আমি অনুরোধ করলাম ক্লাস করো, ক্লাসের কোনো বিকল্প নাই, ক্লাস করতেই হবে। যে যেখানে আছো ক্লাসে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, তোমরা বড় মেয়ে, জানি তোমাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে, সপ্তাহে কোর্সে দুই এক অংশগ্রহণ করতে থাকো, তোমাদের পার্টিসিপেন্ট এখন টিচাররা পায়। একেবারে যদি আমাদের অ্যাটাস্টের বাইরে চলে যাও তাহলে তো কোনো উপায় হবে না, তোমাদের কোনো সহযোগিতা করার আমাদের কোনো সুযোগ থাকবে না। এই জন্য ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। তোমার একটা অসুবিধা আছে, স্যারের বললা যে স্যার আমি আজকে ঢুকছিলাম থাকতে পারলাম না, সে বলার সুযোগ আছে তো, কিন্তু ক্লাসে অংশগ্রহণ করবো না তা তো হয় না। আগে কলেজে এসে ক্লাস করা লাগতো, এখন তো কলেজে এসে না, তুমি টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই থাকো সেখান থেকে ক্লাসে অ্যাড হওয়ার মতো তোমার সুযোগ আছে। আমার এই আহ্বান অবশ্যই তোমরা মূল্যায়ন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস সমাপ্তি ঘোষণা করব। যদি বেঁচে থাকি,
সুস্থ থাকি, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।